শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হলো কুরিন সংক্রান্ত। কুরিন সংক্রান্ত আমরা এই 2-3টি ভিডিও তোমাদের সামনে এখানে উপস্থাপন করেছি। আজকের ভিডিওটি আমার কুরিনকে নিয়েই। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তার কথা নয়, আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। আমাদের কুরিনটা বের করার যে সূত্র, এই সূত্র কিন্তু আমাদের বোর্ডে কিন্তু দেয়া আছে। আমরা এই সূত্র ব্যবহার করেই আমরা কিন্তু কুরিনের সমাধানটি এখানে দেখাবো। এখন আমাদের কুরিনটা বের করতে গেলে কিছু তথ্য আমাদের প্রয়োজন এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রিয়ামিলে এই দুইটা তথ্য দেওয়া আছে। একটি হলো প্রাপ্য হিসাব 48,000 টাকা। তো তোমরা জানো প্রাপ্য হিসাবের অপর নাম কিন্তু দেনাদার। যেটাই দেনাদার সেটাই কিন্তু প্রাপ্য হিসাব। কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি ক্রেডিট দিকে 500 টাকা। তো এই যে ক্রেডিট দিকে যে 500 টাকা দেয়া আছে এটা কিন্তু পুরাতন কুরিন সঞ্চিতি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এইটা যদি পুরাতন কুরিন সঞ্চিতির টাকা হয় তাহলে কুরিনটা এখানে কেন লিখলো? যদি এখানে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে টাকাটি দেওয়া থাকতো তাহলে ডেবিট দিকে টাকাটি আমরা ধরতে পারতাম পুরাতন কুরিন, আর ক্রেডিট দিকে টাকাকে আমরা ধরতে পারতাম পুরাতন কুরিন সঞ্চিতি। তো এইখানে নাম যাই লেখা থাকুক না কেন তোমাদের খেয়াল করতে হবে টাকাটা একদিকে দেয়া আছে নাকি দুই দিকে দেয়া আছে। দুই দিকে দেয়া থাকলে একটি টাকা হবে কুরিনের টাকা এবং অপর টাকাটি হবে কুরিন সঞ্চিতির টাকা। যেহেতু ক্রেডিট দিকে টাকাটি দেয়া আছে সুতরাং কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি এইটাকে আমার পুরাতন সঞ্চিতি হিসেবে গণ্য করতে হবে। আচ্ছা, এবার আমরা সমন্বয়ের দিকে খেয়াল করি। সমন্বয়তে আছে একে দেনাদারের নিকট 3,000 টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট দেনাদারের উপর 5% সন্দেহজনক দেনা সঞ্চিতি ধরতে হবে। এই যে দেনাদারের নিকট 3,000 টাকা আদায়যোগ্য নয় এটা কিন্তু নতুন কুরিন, এবং অবশিষ্ট দেনাদারের উপর 5% সন্দেহজনক দেনা সঞ্চিতি রাখতে হবে বা ধরতে হবে, এটাই কিন্তু আমাকে নতুন কুরিন সঞ্চিতি হিসেবে ধরতে হবে। এখন শিক্ষার্থীরা এই যে তোমরা বা দিকে যে কুরিন বের করার যে সূত্র দেখতে পাচ্ছ এই সূত্র প্রয়োগ করেই কিন্তু আমরা এখানে কুরিন সংক্রান্ত যে কাজটি সেই কাজটা আমরা এখানে উপস্থাপন করব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজটা এখানে কি ছিল? পুরাতন কুরিন, অর্থাৎ যে কুরিনটা র্যামেলে থাকবে সেই কুরিনটা কিন্তু আমার এখানে সর্বপ্রথম উপস্থাপন করতে হবে। এখন র্যামেলে কিন্তু কোনো পুরাতন কুরিন নাই। তো আমি তোমাদেরকে বলেছিলাম যদি একটা কাজ মিস হয়ে যায়, যদি কোনো কাজ না থাকে তাহলে পরের কাজটি কিন্তু আমাকে করতে হবে। এই পুরাতন কুরিনটা র্যামেলে না থাকার কারণে আমাদের দ্বিতীয় কাজটি করতে হবে। আমাকে খেয়াল করতে হবে যে দ্বিতীয় কাজটি এখানে দেয়া আছে কিনা। তো দ্বিতীয় কাজটি নতুন কুরিন। আমাদের কিন্তু সমন্বয় স্পষ্ট করে বলা আছে দেনাদারের নিকট 3,000 টাকা আদায়যোগ্য নয়। এই যে 3,000 টাকা আদায়যোগ্য নয় এটাকে তো নতুন কুরিন। তাহলে প্রথম পুরাতন কুরিনটা না থাকার কারণে এই যে দ্বিতীয় নতুন কুরিনটা কিন্তু আমাকে এখানে সর্বপ্রথম উপস্থাপন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ নতুন কুরিন 3,000 টাকা এখানে দেখানো হলো, এবং তৃতীয় কাজ নতুন কুরিন সঞ্চিতি। এই নতুন কুরিনটা বসানোর পর আমাকে নতুন কুরিন সঞ্চিতি যোগ করতে হবে এবং অবশিষ্ট দেনাদারের উপর 5% সন্দেহজনক দেনা সঞ্চিতি ধরতে হবে। এটাই কিন্তু নতুন কুরিন সঞ্চিতি। এখন এখানে সন্দেহজনক দেনা সঞ্চিতি থাকতে পারে, সন্দেহজনক পাওনা সঞ্চিতি এখানে থাকতে পারে, অনাদি পাওনা থাকতে পারে, কুরিন থাকতে পারে। যেটাই এখানে উপস্থাপন করা থাকুক না কেন এটাকে আমার নতুন কুরিন সঞ্চিতি হিসেবে ধরতে হবে। এবং আমি কিন্তু বলেছিলাম এইখানে যে নামটি থাকবে সেই নামটাই কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম নয় আমি সন্দেহজনক দেনা সঞ্চিতি না লিখে আমি এখানে নতুন কুরিন সঞ্চিতি আমি এখানে উপস্থাপন করব। অর্থাৎ আবার কোনো শিক্ষক এখানে নতুন অনাদি পাওনা সঞ্চিতি লিখতে পারে, অথবা বোর্ডে এখানে যে নামটি দেয়া আছে নতুন সন্দেহজনক দেনা সঞ্চিতি ইচ্ছা করলে এইটাও তিনি
ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সবসময় একটি নামই ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করি, যাতে সহজেই এই নিয়মটি আমাদের মনে থাকে বা আমরা এটা সহজেই এই নিয়মটি ধরে রাখতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে নতুন কুরিন সঞ্চিতি আমি যোগ করলাম। এখন তোমাদের মনে আছে যে নতুন কুরিন সঞ্চিতি সব সময় দিনাদার অথবা প্রাপ্য হিসাবের পরে কিন্তু বের করতে হবে। এখন রেয়ামিলে প্রাপ্য হিসাব হলো 48,000 টাকা। এই 48,000 টাকার পরে আমাকে নতুন সঞ্চিতি বের করতে হবে, তবে কিছু নিয়ম আমাকে এখানে মেনে চলতে হবে। যেমন আমি কিন্তু সরাসরি কিন্তু এটা বের করতে পারবো না। তো আমার এখানে দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম আমাকে এখানে দিনাদার লিখতে হবে। তো এখানে দিনাদার দেখতে পাচ্ছ তোমরা 48,000 টাকা। আমি এখানে 48,000 টাকা দিলাম। এটার সাথে আমাকে ধারে বিক্রয় যোগ করতে হবে। তো আমাকে খেয়াল করতে হবে সমন্বয়ে কোনো ধারে বিক্রয় দেওয়া আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই যোগ করব, যদি না থাকে তাহলে আমি ধারে বিক্রয় এখানে যোগ করতে পারবো না। এখন এখানে ধারে বিক্রয় নেই, তাহলে আমাকে যোগ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপর আমাকে অলিখিত বিক্রয় ফেরত আমাকে বাদ দিতে হবে। তো আমাদের এখানে সমন্বয়ে কোনো অলিখিত বিক্রয় ফেরত দেওয়া আছে কিনা, দেয়া নেই। এখানে কিন্তু বিগত যে 2-3টা ভিডিও আমি এখানে করেছি কুরিনের পরে, দেখবে যে সমন্বয় কিন্তু ধারে বিক্রয় ফেরত আমি কিন্তু এখানে উপস্থাপন করেছি, কিন্তু আজকের ভিডিওতে এটা দেয়া নেই, যার ফলে আমি অলিখিত বিক্রয় ফেরতটা বাদ দিতে পারবো না। তারপর আমাকে নতুন কুরিন বাদ দিতে হবে। নতুন কুরিন কিন্তু এখানে 3,000 টাকা, তাহলে 48,000 টাকা থেকে আমাকে এই 3,000 টাকা বিয়োগ দিতে হবে। তার মানে দিনাদারের সাথে ধারে বিক্রয় যোগ হবে, সেই তথ্য দেয়া নেই। এটার সাথে অলিখিত বিক্রয় ফেরত মানে সমন্বয় দেওয়া থাকবে, সেই তথ্য দেয়া নেই। নতুন কুরিন বাদ যাবে, একমাত্র নতুন কুরিন থাকার কারণে আমি এই 48,000 টাকা থেকে এই 3,000 টাকা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এখানে 45,000 টাকা। এই টাকার পরে আমাকে 5% নতুন যে কুরিন সঞ্চিতি সেটা বের করতে হবে। বের করার পরে এখানে 2,250 টাকা বের হয়েছে। এটাই কিন্তু আমার নতুন কুরিন সঞ্চিতি। শিক্ষার্থীরা, এরপরে আমাকে নতুন কুরিন তার সাথে যোগ নতুন কুরিন সঞ্চিতি যোগ করলাম, এবং সর্বশেষ পুরাতন কুরিন সঞ্চিতি আমাকে বাদ দিতে হবে। এই যে র্যামের যে তথ্যটি দেওয়া আছে কুরিন ওই সন্তোষজনক দিনার সঞ্চিতি 500 টাকা, এটা কিন্তু আমার পুরাতন কুরিন সঞ্চিতি। পুরাতন কুরিন সঞ্চিতি বাদ দেওয়ার পরে এখানে আমার যে ব্যালেন্সটি বেড়েছে সেটা 4,750 টাকা। এটা আমাকে দ্বিতীয় ঘরে এখানে উপস্থাপন করতে হবে। যদিও এখানে আমি কিন্তু পুরোপুরি যে অঙ্কটা যে ছক আকারে আমাকে উপস্থাপন করতে হবে, সেই ছক আকারে কিন্তু এখানে নিয়মটি দেখানো হয় নাই। যখন আমরা পুরোপুরি ছক অনুসরণ করে নিট মুনাফা বের করব, তখন কিন্তু এই কাজটা কিন্তু আমাকে ছকের মধ্যেই এই টাকাটি দ্বিতীয় ঘরে উপস্থাপন করতে হবে। সেক্ষেত্রে এই হলো আমাদের কুরিন সংক্রান্ত কাজ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাকে এই ছকটি কিন্তু অনুসরণ করে আমাকে কুরিন সঞ্চিতিটা বের করতে হবে। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।